আমার নাম সুনীল। দুবাইতে ট্রাক চালানোর আমার ৩ বছর হয়ে গিয়েছিল। প্রতি মাসে রুটিন করে আমি আমার কাজ থেকে অন্তত $১,০০,০০০ তো বাড়িতে পাঠাতামই। কিন্তু ইদানিং আমার মনে হচ্ছিল যে বাড়ির লোকেদের আমার অপেক্ষার চেয়ে বেশি ওই $১,০০,০০০ অপেক্ষা থাকে। একদিন আমি বড় দাদাকে পরীক্ষা করার জন্য আমার ওখানকারই এক বন্ধুকে দিয়ে বাড়িতে ফোন করিয়ে বললাম যে আমার হঠাৎ মৃত্যু হয়েছে আর আমার ডেড বডি ইন্ডিয়া আনার জন্য এখনই $৫,০০,০০০ পাঠান। ফোনের ওই প্রান্তে কিছুক্ষণ নিস্তব্ধতা ছিল। তারপর দাদা যা শব্দ বললেন তা শুনে আমার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল, কারণ দাদা বলল যে সব টাকা তো ব্যবসায় লাগানো আছে, যদি এখন ব্যবসা থেকে টাকা বের করি তবে আমরা রাস্তায় এসে যাব। আপনি এমন করুন যে ভাইয়ের শেষকৃত্য ওখানেই করে দিন। দাদা একথা বলেই ফোন কেটে দিল আর আমার বন্ধু আরিয়ান হ্যালো হ্যালো করতেই থেকে গেল। আমার দাদার শব্দগুলো খঞ্জর হয়ে আমাকে জখম করে দিল। আমি ভাবতেও পারিনি যে ও এই ধরনের শব্দ ব্যবহার করবে। আমি তো ভেঙেই পড়েছিলাম। তারপর আমি এমন এক ব্যক্তিকে ফোন করলাম যার থেকে আমার কোনো আশাই ছিল না, কিন্তু তার কথাগুলো যেন আমার মধ্যে এক নতুন প্রাণ ফুঁকে দিল। আমি ভাবতেও পারিনি যে আমার নিজের লোক এত তাড়াতাড়ি বদলে যাবে, আর যাদের আমি পর ভাবতাম তারাই আমার হৃদয়ের এত কাছে চলে আসবে। এই পরিস্থিতির শুরু তখন হয় যখন আমরা পাঞ্জাবের একটা গ্রামে থাকতাম। একদিন হঠাৎ আমাদের বাড়িতে কিছু লোক ঢুকে পড়ল। কে তোমরা আর কোথায় ঢুকে আসছ? আমি সেই বিশালদেহী লোকটাকে ধাক্কা দিয়ে বললাম যে বুক চিতিয়ে জোর করে আমাদের বাড়িতে ঢুকে পড়েছিল। সেই সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। আমার বোনেরা, পিসি আর মা একা ছিল। এটা তো ভাগ্যিস আমি এসে গিয়েছিলাম, নইলে না জানি ওই লোকটা কোনো উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকত। আমাকে রাগী দেখে লোকটা মুহূর্তের জন্য থমকে গেল আর আমার মুখের দিকে তাকাতে লাগল, যেন চেনার চেষ্টা করছে। তার চোখে ছিল ঘৃণা আর বিদ্বেষ। এমন মনে হচ্ছিল যে সে আমাদের সবাইকে শুলে চড়িয়ে দেবে। তার অদ্ভুত লাল চোখ ছিল আর মুখ থেকে আসা গন্ধে বোঝা যাচ্ছিল যে সে নেশায় আসক্ত। পান খাওয়ার কারণে দাঁত লাল হয়েছিল। তার বিশাল শরীর দেখে আমিও ঘাবড়ে গিয়েছিলাম যে এই লোকটা আসলে কে আর কোনো অধিকারে আমাদের বাড়ির ভেতর চলে আসছে। তার সাথে আরও কিছু লোক ছিল যারা তার একটা ইশারার অপেক্ষায় বাইরে দাঁড়িয়েছিল, অথচ সে একটা গুন্ডার মতো আমাদের ঘরে ঢুকে পড়েছিল। ভাগ্যিস আজ আমি ক্রিকেট ম্যাচ ছেড়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম, নইলে আমার বাড়ির মহিলারা ওই লোকটাকে কিভাবে আটকাত যাকে আমার দ্বারাই আটকানো যাচ্ছিল না। সামনে থেকে সরে যা, নইলে কেটে রেখে দেব। ওই লোকটা রাগে চিৎকার করে উঠল। আমি তার দিকে কটমট করে তাকালাম। আমার ওই মুখটা কেমন যেন চেনা চেনা লাগল, যেন আমি তাকে আগেও কোথাও দেখেছি। আমি সাহস সঞ্চয় করে বললাম, আমি তোমাকে কোথাও দেখেছি, কিন্তু তোমার নাম মনে পড়ছে না। তুমি কি আমাকে বলবে যে তুমি কে? ওই লোকটা হাসল, যাকে সারা শহর চেনে। তুমি বলছো যে তুমি তাকে চেনো না? মনে করাও যে তুমি কে। আমি বললাম। ওই লোকটা আমার ঘাড়ের কাছে হাত রেখে এগোতেই মা তৎক্ষণাৎ মাঝখানে চলে এলেন আর এই লোকটার সামনে হাত জোর করে দাঁড়ালেন। ভগবানের দোহাই, আমার ছেলেকে ছেড়ে দাও। তোমার যা জিজ্ঞাসা করার আছে আমাকে জিজ্ঞাসা করো। মায়ের এইভাবে ভয় পাওয়া দেখে আমি বুঝে গেলাম যে মা এই লোকটাকে চেনে। মা, কে এই লোকটা? আর তুমি এর সামনে হাত জোর করে কেন দাঁড়িয়ে আছো? তুমি ভেতরে যাও, আমি আছি তো এখানে। আমি রাগে বললাম। মা নিজেকে একটু পিছিয়ে নিলেন আর বলতে লাগলেন, বাবা, ইনি বলইন্দর সিং, আমাদের ওনার কিছু ঋণ শোধ করতে হবে। মা নিজের কথা অসম্পূর্ণ রেখে হাতের আঙুল মটকাতে লাগলেন। আমি অবাক হলাম যে কিসের ঋণ? আমার তো এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। আসলে এমন কোনো ঋণ ছিল যা থেকে আমাকে এতদিন অজানা রাখা হয়েছিল। নিঃসন্দেহে আমার বাড়ির লোকেরা আমাকে এখনও বাচ্চাই মনে করত, কিন্তু আমি ১৯ বছরের হয়ে গিয়েছিলাম আর নিজের বাড়ির বিষয়গুলো জানার সম্পূর্ণ অধিকার রাখতাম। তবুও সব কথা আমার থেকে লুকানো হতো। আমি রাগে মায়ের দিকে তাকালাম আর ভেতরে যেতে বললাম, কিন্তু মা নড়লেন না। ওদিকে ওই লোকটা গদাই লস্কর চালে চারপাইতে গিয়ে বসে পড়ল আর বলতে লাগল, আমার জন্য চা বানা। তার দুটো লোক এগিয়ে এল আর তার পা টিপতে লাগল। আমি তার হাবভাব দেখে রাগে হাত মুষ্টিবদ্ধ করে রইলাম। আসলে কে সে যে এই ধরনের আচরণ করছে? আমার মুখে খুব জঘন্য গালি আসছিল, কিন্তু আমি বলতে পারলাম না। ওই লোকটার দাপট আর প্রভাব এমন ছিল যে কাউকেই ভীত করে দেবে, বিশেষ করে তার সাথে থাকা লোকগুলো যাদের হাতে অস্ত্র ছিল। তাদের সাথে লড়াই করাটা বোকামি ছিল।
কারণ আমি তাদের সামনে 2 মিনিটও টিকতে পারতাম না। ওই লোকটা ইশারায় আমাকে নিজের কাছে ডাকল, তো আমি রাগে ভ্রু কুঁচকে তার কাছে গিয়ে দাঁড়ালাম। তখনই সে বলতে লাগল, তুমি সোহনের ছোট ছেলে তাই না? তোমার এই রাগ বলে দিচ্ছে যে তুমি একদম তোমার বাবার মতোই হয়েছ। সেও রাগে এভাবেই ভ্রু কুঁচকে নিত আর চোয়াল শক্ত হয়ে যেত, যেন এখনই কারোর কাজ তামাম করে দেবে। কথা বলেই সে উচ্চস্বরে হাসতে লাগল, অথচ আমি রাগে তার দিকে তাকিয়েছিলাম। সে এমনভাবে কথা বলছিল যেন সে আমাদের ব্যাপারে সব কিছু জানে আর আমাদের খুব ঘনিষ্ঠ কেউ ছিল। তুমি আমার বাবাকে কিভাবে চেনো আর মা কোন ঋণের কথা বলছে? সেটা কি? আমি সোজাসুজি প্রশ্ন করলাম। ওই লোকটা প্রথমে হাসল, তারপর বলল, ছোকরা, তোমার রাগ খুব বেশি। অনেক দূর যাবে তুমি। এদিকে আমার কাছে বসো। সে চারপাইতে জায়গা করে সোজা হয়ে বসল। অদ্ভুত লোক ছিল। চেহারা তার এতটাই ভয়ঙ্কর ছিল যে লোকে তাকে ভয় পেত, কিন্তু তার বলার ভঙ্গি এতটাই নরম ছিল যে আমি অবাক হয়ে গেলাম। তোমার বাবা এই বাড়ি কেনার জন্য আমার থেকে কিছু ঋণ নিয়েছিল। অনেক বছর হয়ে গেছে এই ঘটনার। কেউ ওই ঋণ ফেরত দিতে প্রস্তুত নয়। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ওই লোকটা চিন্তা করতে করতে বলল। তখন আমি প্রশ্নবোধক দৃষ্টিতে মায়ের দিকে তাকাতে লাগলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে ওই লোকটা কি সত্যি বলছে। মায়ের নিচু হয়ে থাকা মাথায় এই কথার সাক্ষ্য দিচ্ছিল যে হ্যাঁ, ও সত্যিই বলছে। আমার প্রয়াত বাবা ওর থেকে কোনো ঋণ নিয়েছিলেন। ছোকরা, তুমি জিজ্ঞেস করবে না যে আমি কি সিদ্ধান্ত নিয়েছি? সে ঠান্ডা গলায় বলল। একটু আগে যে ভয়ঙ্কর রাগ তার চোখে মুখে দেখা যাচ্ছিল তা কোথাও হারিয়ে গিয়েছিল, আর এখন তার চোখে মুখে নম্রতা ছিল। ওই লোকটা ততটা খারাপও ছিল না যতটা আমি ভেবে নিয়েছিলাম। আমি মনে মনে তার চেহারা আর হাবভাব মেপে নিলাম আর সোজা হয়ে বসলাম। ওই লোকটার সাথে লোকগুলো বেশ সতর্ক মনে হচ্ছিল, আর তার বয়সও প্রায় ৪৫ থেকে ৫৫ মধ্যে হবে। অতিরিক্ত ওজনের কারণে তাকে একটু ভয়ঙ্কর লাগত, কিন্তু তবুও চেহারা ঠিকই ছিল। সাদা চুল বলে দিচ্ছিল যে হয়তো এখন সে এই বিষয়টা মেনে নিয়েছে যে সে বুড়ো হচ্ছে। তার হাতে কাঁপুনি ছিল না, বরং তার হাতগুলো এতটাই শক্তপোক্ত ছিল যেমনটা অস্ত্র ব্যবহারকারীদের হয়ে থাকে। আমি তার নখ দেখছিলাম যা বেশ বড় ছিল। ওই লোকটা এই বিষয়টা খেয়াল করল। তুমি আমাকে এত মনোযোগ দিয়ে দেখছ, সেই জন্যই এত শান্ত আছো। কী ব্যাপার? কিছু জিজ্ঞাসা করতে চাও? সে এত ভালোবেসে বলল যে আমি তো অজ্ঞান হতে হতে বাঁচলাম। আসলে একজন গুন্ডা আমার সাথে এত ভালোবেসে কিভাবে কথা বলতে পারে? আমি অবাক ছিলাম। তখনই কথার মোড় ঘুরিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? সে হাসল আর বলতে লাগল যে তুমি একদম তোমার বাবার ফটোকপি। সেও এভাবেই কথা ঘোরানোর কৌশল জানত। এখন যখন প্রসঙ্গ উঠেইছে তখন এই বিষয়েও কথা বলা যাক। সে আমার ওপর এমন সদয় হচ্ছিল যেন আমার কোনো আপনজন হয়। মা দূরে দাঁড়িয়ে চিন্তিত হয়ে আমাকে দেখছিলেন, অথচ আমি নিশ্চিন্ত হয়ে বসেছিলাম। যদি আমি জানতাম যে ওই লোকটা কি কথা বলতে চলেছে, তবে আমি তার মুখ ভেঙে দিতাম। হয়তো মা এই বিপদ আঁচ করতে পেরেছিলেন। সেই জন্যই তিনি রান্নাঘরের দরজা দিয়ে বারবার আমাকে দেখছিলেন। ওনার ভয় হচ্ছিল যে ওই লোকটা আবার তার ছেলের কিছু না করে বসে। তোমাদের ঋণ অনেক বড়, আর সেটা শোধ করতে তোমাদের সারা জীবন লেগে যাবে। তাই আমি এমনটা কেন না করি যে তুমি আমার মনের কথা মেনে নাও আর আমি এই ঋণ তোমাকে মাফ করে দেব। যখন সে একথা বলল তখন আমি হেসে মায়ের দিকে তাকালাম আর ওনাকে ভরসা দিলাম যে আমি সব ঠিক করে দেব। বড় ভাই অজয় যখন থেকে পুলিশে ভর্তি হয়েছিল আমাদের অবস্থা কিছুটা ভালো হয়েছিল, কিন্তু আমি নিজে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। ভাইয়ের মাইনেতে তো শুধু সংসার চলত, সে আমার ব্যবসার ব্যাপারে কিছু করতে পারত না। আর আমি কারোর ধমকানি সহ্য করে তাদের দোকানে কাজও করতে পারতাম না। আমাকে সেই ছোট হতে হতো না যে নিজের বাড়ির সবথেকে বড় হয়। আমি অকারণে মালিকের ঝাড়ি সহ্য করতে পারতাম না। আমাকে নিজের পায়ে দাঁড়াতে হতো, আর তার জন্য আমি দিনরাত চেষ্টাও করছিলাম। ক্রিকেটে আমি খুব ভালো ছিলাম, আর এই জোরেই আমি খুব গর্ব করতাম। বলইন্দর সিংয়ের কথা শুনে আমার মনে হল যে আমি এখনও নিজের বাড়ির লোকেদের জন্য কিছু করতে পারি। আমি ওই লোকটার সব কথা মানতে প্রস্তুত ছিলাম। শুধু শর্ত এই ছিল যে কথাটা যেন ন্যায়সঙ্গত হয়। আমার চোখের চমক দেখে ওই লোকটা হাসল আর আমার কাঁধে হাত রাখল। আমি একটু ইতস্তত করে হাসলাম। কিছু অদ্ভুত হওয়ার অনুভূতি আমার খুব তীব্রভাবে হচ্ছিল,
অথবা ওটা ভয় ছিল যে শহরের এত বড় গুন্ডা আমার কাছে বসে আছে। ও ধনী তো খুব ছিল, আর অহংকারও তার মধ্যে কোট কোট করে ভরা ছিল। কিন্তু ওই লোকটার সাথে জুড়ে থাকা এই গুন্ডা শব্দটা বিপদের ঘণ্টা বাজাচ্ছিল। আমি তার মুখের দিকে তাকালাম, যা বুড়ো হচ্ছিল। তখনই সে গোফে তা দিতে দিতে বলল যে যদি তুমি তোমার পিসির বিয়ে আমার সাথে ঠিক করে দাও, তবে না শুধু আমি এই ঋণ মাফ করে দেব, বরং তোমাদের ভাইদেরও মোটা টাকা দেব, অথবা তুমি চাইলে তোমার ব্যবসায় তোমার ভাগও সামিল করে দেব। ওই লোকটা হাসতে থাকল। আমি রাগে উঠে দাঁড়ালাম। প্রথমে তো আমার নিজের কানে বিশ্বাসই হল না যে ওই লোকটা আমার সাথে এই ধরনের কথাও বলতে পারে। আমার বশ ছিল না, নইলে আমি তাকে থাপ্পড় মারতাম। তার দুটো লোক আমাকে ধরে ফেলল। হয়তো তারা আমার উদ্দেশ্য বুঝে গিয়েছিল আর চাইছিল যে আমাকে ওই লোকটার থেকে বাঁচিয়ে নিক, আর আমি যাতে কোনো বেয়াদবি না করে ফেলি। এসব কি বলছ? নিজের বয়স দেখেছ তুমি? আমি রাগে বললাম, আর আমার পিসের দিকে তাকালাম, যার বয়স ৩৫ বছর হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু তিনি এখনও অবিবাহিত ছিলেন। তিনি বয়স্ক হচ্ছিলেন, কিন্তু আমি ওনার বিয়ে এমন কোনো গুন্ডা লোকের সাথে তো একেবারেই করাতে পারি না। আমি এতটা স্বার্থপর ছিলাম না। আপনারা ভাবছেন যে আসলে আমার পিসি এই বয়স পর্যন্ত অবিবাহিত কেন? এর কারণ হল যে তিনি নিজের যৌবনের দিনগুলিতে সত্যিকারের প্রেম করেছিলেন, কিন্তু সেই সত্যিকারের প্রেম তাকে ধোঁকা দিয়ে দেয় আর পুরো সমাজে বদনাম করে আর অসহায় অবস্থায় ছেড়ে দেয়। এর ফল এটা দাঁড়ায় যে আমার পিসি আজ পর্যন্ত কুমারী রয়ে গেলেন। ওনার কেউ হাত ধরল না, অথচ তার সেই প্রতারক প্রেমিক বিয়ে করে নিজের সংসার পেতে নিয়েছে আর একটা ভালো জীবন কাটাচ্ছে। এটাই আমাদের সমাজের আয়না, যেখানে বদনামি আর অপমান শুধু আর শুধু মেয়েদের ভাগ্যে জোটে। যদিও সে যতই সতী হোক না কেন, কলঙ্ক শুধু তার কপালেই লাগে। আর একবার যদি কোনো মেয়ের কপালে কলঙ্ক লেগে যায়, তবে এই সমাজ তাকে কখনোই আপন করে না। অন্যদিকে একজন পুরুষ যাই করুক না কেন, সে তবুও শুধু পুরুষ হওয়ার নামেই সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। এর ফলেই আমার পিসি আজও আমাদের সাথেই থাকছেন। আমি সারা জীবন ওনাকে নিজের বাড়িতে বসিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু এমন জীবনসঙ্গী ওনাকে দিতে পারতাম না যার ওপর তিনি নিজের বাকি সারা জীবন আফসোস করতে থাকেন। আমার বড় ভাই বাড়ির কিছু সিদ্ধান্ত আমার ওপর ছেড়ে রেখেছিল, আর আমার কর্তব্য ছিল যে আমি নিজের বাড়ির মহিলাদের ভালো ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিই। এতটা তো আমিও জানতাম যে আমি আমার ভাইয়ের সিদ্ধান্তও বদলাতে পারি, যদি সে চায়ও। তবুও আমি ওই লোকটার বিয়ে আমার পিসির সাথে হতে দেব না। পুরুষের বয়স দেখা হয় না, তার টাকা দেখা হয়। ছোকরা ওই লোকটা একদম রেগে বলল, তো আমি ভয় না পেয়ে তার চোখের দিকে তাকাতে লাগলাম। মা দৌড়ে বাইরে এল। তখনই আমার বোন চায়ের ট্রে টেবিলে রেখে আমার দিকে এগোল। পিঙ্কি, আমি বললাম তুমি ভেতরে যাও, আর যতক্ষণ আমি না বলবো কেউ বাইরে আসবে না। তখনই আমার পিসিকেও দেওয়ালের কোণে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, কিন্তু আমার এই কথায় তিনিও ভেতরে চলে গেলেন। মা আমাকে চুপ থাকতে বলছিলেন, অথচ আমার ইচ্ছে করছিল ওই লোকটার কাজই শেষ করে দিই। টাকার বিনিময়ে নিজের বোন মেয়েকে বিক্রি করব না। ভালো হয় যে তুমি এখান থেকে চলে যাও, আমরা খুব শীঘ্রই তোমার সব টাকা ফেরত দিয়ে দেব। কথা বলেই আমি তাকে যেতে বললাম। ওই লোকটার আগে আমার দিকে তাকাতে লাগল। তোমার পিসি আসলে কতদিন পর্যন্ত অবিবাহিত হয়ে তোমার সাথে থাকবে? তোমার বাবা তো মরেই গেছে। সে নিজের বোনের দায়িত্ব পালন করতে পারেনি, আর কালকে তোমারও নিজের বিয়ে হবে, তখন কি তখনও তুমি নিজের পিসিকে নিজের ঘরে বসিয়ে রাখবে? তুমিও জানো যে এই সমাজে কেউ নেই যে তোমার পিসির হাত ধরবে। সেই জন্য আমার কথা মেনে নাও, নইলে তুমি খুব খারাপভাবে পস্তাবে। তুমি আমার সাথে শত্রুতা করেছ, আর তুমি সারা জীবন এই বিষয়ে কাঁদতে থাকবে। আমি তো তোমাকে সেই জীবন দিতে চেয়েছিলাম যা কারোর স্বপ্ন হয়, কিন্তু তুমি তা প্রত্যাখ্যান করে খুব বড় ভুল করলে। কথা বলতে বলতে সে রাগে গেট দিয়ে বেরিয়ে গেল। তার লোকেরা আমাকে অনেক বোঝাল, কিন্তু আমি মানতে রাজি ছিলাম না। ঘরে ঢুকতেই দেখলাম আমার পিসি খুব খারাপভাবে কাঁদছে। আমি ওনার হাত ধরে বললাম যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার সাথে কিছুই হবে না। আর লোকটার সাহস তো দেখো, সে এত জঘন্য কথা কিভাবে বলল। আমি তাকে ছাড়ব না। এটা শোনার দেরি ছিল যে মা এগিয়ে এসে আমার মুখে একটা চড় মারলেন। কতদিন? আসলে তুমি নিজের পিসিকে এভাবে ঘরে বসিয়ে রাখবে? এদের বয়সের মহিলারা তো এতদিনে ২-৩ বাচ্চার মা হয়ে গেছে। এখন তো তোমার পিসির জন্য কোনো সম্বন্ধও আসছে না, এমনকি কোনো তালাকপ্রাপ্ত বা ২ বাচ্চার বাবাও বদনামির কারণে একে গ্রহণ করতে রাজি নয়। অন্তত যদি ওই লোকটার সাথে এর বিয়ে হয়ে যেত,
তবে ও শান্তিময় জীবন তো পেত। আমার মা এই সম্বন্ধের জন্য রাজি ছিলেন। এটা জেনে আমার এত দুঃখ হল যে আমি মুখ হা করে দাঁড়িয়ে রইলাম। আমি ভাবতেও পারছিলাম না যে আমার মা এমনটা কিভাবে বলতে পারেন। আমি এখন পর্যন্ত বিশ্বাস না করে ওনাদের দেখছিলাম। পিসি, তুমি কি এই বিয়েতে রাজি আছো? আমি রাগে জিজ্ঞাসা করলাম। পিসি ধীরে না সূচক মাথা নাড়লেন। এতে আমার মা এগিয়ে এলেন আর পিসির সাথে খুব খারাপভাবে ঝগড়া করতে লাগলেন। বলতে লাগলেন, আসলে কতদিন তোমার বোঝা আমার ছেলেরা বইবে? কালকে আমার বাচ্চাদেরও বিয়ে হবে, তখন তোমার দায়িত্ব কে নেবে? যৌবনে তুমি যা করেছ তার শাস্তি আমার বাচ্চারা কেন ভুগবে? এটা শুনেই আমার পিসি কপাল চাপড়ে খুব খারাপভাবে কাঁদতে লাগলেন। আমি অনেক কষ্টে ওনাকে চুপ করালাম আর মায়ের কাছে প্রতিজ্ঞা করলাম যে খুব শীঘ্রই সবকিছু ঠিক করে দেব, শুধু একবার আমার ওপর ভরসা রাখুন। মাও উচ্চস্বরে কাঁদতে লাগলেন। তোমার বাবাও এটাই বলত, কিন্তু দেখো ও কিছুই করতে পারেনি। আজ ওর কারণেই আমরা এত বড় বিপদে ফেঁসে গেছি। কথা বলতে বলতে তিনি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেলেন। যখন আমি উঠোনে এলাম তখন মায়ের কান্নার আওয়াজ খুব জোরে আসছিল। তিনি পিসির ওপর জোর জবরদস্তি করছিলেন যাতে তিনি এই বিয়ে মেনে নেন, কারণ কালকে আমার বোনেদেরও বিয়ে দিতে হবে, তাদেরও বয়স হচ্ছে। ওনার মনে হচ্ছিল যে ওই লোকটা এত বিখ্যাত আর তার অনেক লোকের সাথে সম্পর্ক আছে। যদি পিসির বিয়ে তার সাথে হয়ে যায় তবে আমার বাকি বোনেদের জন্যও ভালো সম্বন্ধ আসবে। এসব দেখে আমি বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এখনও আমি অর্ধেক রাস্তায় পৌঁছেছিলাম যে ওই লোকটার গুন্ডারা আমাকে অপহরণ করে নিল আর নিজেদের ডেরায় নিয়ে এল। দেখো ছোকরা, মেনে নাও এই সওদা লাভজনক। তোমার পিসিকে সুখে রাখব। নিজের সব সম্পত্তি তোমার পিসির নামে করে দেব। ওই লোকটা একথা বলতে বলতে খুব অসহায় লাগছিল। আমি রাগে না সূচক মাথা নাড়লাম তো তার লোক এগিয়ে এসে আমার মুখে একটা চড় মারল। তখনই সে বলতে লাগল, মেনে নাও, এতে তোমারই ভালো। আমি কোনো অবস্থাতেই মানতে রাজি ছিলাম না। ওই লোকটা দুনিয়ার সব সুখ আমার সামনে এনে রেখে দিত, তবু আমি না করে দিতাম। আমি নিজের পিসিকে বিকৃত করতে পারি না। আমার বড় ভাই তো এই বিয়ের জন্য রাজি ছিল, সে শুধু আমার রাজি না হওয়ার কারণে আটকে ছিল। এই কারণে সে চাইছিল যে কোনোভাবে আমি যেন মেনে যাই, কারণ এই বিয়ে তার উন্নতিতেও বাধা হয়ে দাঁড়াচ্ছিল। ওই গুন্ডার অনেক নেতার সাথে ভালো সম্পর্ক ছিল আর এমন সম্পর্ক চাকরিতে প্রমোশনের জন্য খুব কাজে আসে। আমার ভাইও হয়তো স্বার্থপর হয়ে গিয়েছিল, অথচ আমি আমার পিসিকে দেখছিলাম যিনি এই বিয়ে হয়ে গেলে খুব মনমরা হয়ে যেতেন। আমি ভেবে নিলাম যে মরে যাব, কিন্তু এই বিয়ে হতে দেব না। আমি চাইলে তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দিতে পারি, কারণ এই বাড়ি কেনায় বেশি টাকা আমি লাগিয়েছি। নিঃসন্দেহে বাড়ি তোমার বাবার নামে, বুঝলে? সে আমাকে ধমকাতে লাগল। আমি না সূচক মাথা নাড়লাম। একটু মারধরের পর আমি ওখান থেকে পালিয়ে গেলাম। তার গুন্ডাদের ধোঁকা দেওয়া কোনো কঠিন কাজ ছিল না। যখন আমি বাড়ি পৌঁছলাম তখন বাড়িতে খুব ভাঙচুর চালানো হয়েছিল, যেন গুন্ডারা এখানে এসেছিল। মা রাগে আমার দিকে তাকালেন আর বললেন, ওরা আমাদের বাড়ি থেকে বের করতে চায়। বলো আমরা মাথা গোঁজার জন্য কোথায় যাব? কোথায় আমি 4 মেয়ে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরব? তুমি তো পুরুষ মানুষ, তোমার এই ভবঘুরেপনার অভ্যাস আছে, কিন্তু এই মেয়েরা কোথায় যাবে? মা আমার ওপর রাগ করছিলেন। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি মাকে বললাম যে ওই লোকটাকে বলে দাও আমাকে 2 বছরের সময় দিতে। যদি এই সময়ের মধ্যে আমি তার ঋণ শোধ না করতে পারি তবে আমি প্রতিজ্ঞা করছি যে নিজের পিসির বিয়ে নিজে দেব। যখন আমি একথা বললাম তখন মা খুশি হয়ে গেলেন। এই কথা ওই লোকটার কাছেও পৌঁছল। সে বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করে নিচ্ছি। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বড় কিছু করতে হতো যাতে এত বড় অঙ্ক জমা করতে পারি। আমার এক বন্ধুর ভাই দুবাই যাচ্ছিল, কিন্তু বেআইনিভাবে সমুদ্রের পথে। এই কথা জেনে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু আমি বাড়ির লোকেদের এই বিষয়ে বিন্দুমাত্র টের পেতে দিইনি। ওই লোকটার কাছ থেকে আমি কথা নিয়েছিলাম যে 2 বছর পর্যন্ত সে আমার বাড়ির লোকেদের বিরক্ত করবে না। সে বলেছিল, আমাদের মতো 2 নম্বরী মানুষেরা কথা রাখার ব্যাপারে 1 নম্বরই হয়। তুমি চিন্তা করো না, 2 বছর আমি তোমার পিসির দিকে চোখ তুলেও তাকাব না। তার কথা শুনে আমার তার ওপর একটু মায়া হল, কারণ তার কাহিনী আমি আগেই শুনেছিলাম। সে এমনি গুন্ডা হয়নি। পরিস্থিতি তাকে এমনটা বানিয়েছিল, কিন্তু আমি তার হকে রায় দিতে পারতাম না, কারণ আমার পিসি
এই বিয়ের জন্য তৈরি ছিল না। আমার কাছে বেশি টাকা ছিল না, তাই আমাকে এই রাস্তাটাই বেছে নিতে হল। ওই লোকটা আমাকে টিকিটের টাকা দিতে রাজি ছিল, কিন্তু আমি নিইনি। আমি তার উপকার নিয়ে তার উপকারের নিচে চাপা পড়তে চাইনি, কারণ আমি জানতাম যে কারো উপকারের নিচে চাপা পড়ে সে তার গোলাম হয়ে যায়। দুদিন পর আমাকে বের হতে হতো। আমি আমার বাড়ির লোকেদের কাছ থেকে কথা নিয়েছিলাম যে তারা আমার অপেক্ষা করবে এবং কোনো অবস্থাতেই ওই লোকটার সাথে পিসির বিয়ের জন্য রাজি হবে না। আমি বলেছিলাম, আমি সবসময় তোমাদের পাশে আছি, চিন্তা করো না। তাদের সান্ত্বনা দিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কেউ আমার এই সিদ্ধান্তে খুশি ছিল না। বড় ভাই তো আমার সাথে কথা বলাটাই ছেড়ে দিয়েছিল। তার মনে হতো যে আমি সমুদ্রে পচে মরব, কারণ প্রায়ই এমন কাফেলা বা দল মৃত্যুর শিকার হয়ে যায়। কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম যে নিজের বাড়ির লোকেদের জন্য শেষ সীমা পর্যন্ত যাব। মরে গেলাম তো আলাদা কথা, কিন্তু যতদিন বেঁচে আছি এসব হতে দেব না। এজেন্ট আমাদের সব বুঝিয়ে দিয়েছিল। আমরা তিনজন ছিলাম। সফরটা খুব কঠিন ছিল। ক্লান্তি আমাদের চেহারায় স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই লোকটা যে আমাদের দুবাই পাঠিয়েছিল সে আমার বন্ধুর দুলাভাই ছিল এবং আমার পরিস্থিতি সম্পর্কে জানত। সে নিজের জানাশোনা ব্যবহার করেছিল এবং কোনো অসুবিধা ছাড়াই আমরা সেখানে পৌঁছে গেলাম। আমি অবাক ছিলাম। চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না যে আমি সত্যি সত্যি দুবাই চলে এসেছি। আমি জানতাম যে এখানে ট্রাক ড্রাইভাররা খুব ভালো বেতন পায়। আমি গাড়ি চালাতাম। বাবার মৃত্যুর পর বেশিরভাগ সময় তাদের ট্যাক্সি আমিই চালাতাম। কিন্তু এত বড় ট্রাক চালানো কোনো সহজ কাজ ছিল না। প্রথম দিনই আমি এমন একজন চমৎকার গুরু পেলাম যার কারণে আমার জীবনটা গুছিয়ে গেল। তিনি আর কেউ নন, আরিয়ান ছিলেন, যিনি গত ১৬ বছর ধরে ট্রাক চালাচ্ছেন। তার সম্পর্ক আমার শহরের সাথেই ছিল। তিনি আমার গুরু হয়ে গেলেন এবং আমি তার ছত্রছায়ায় মাথা নিচু করে থাকতে লাগলাম। তিনি আমাকে সব রকমে কাজ শেখালেন যাতে আমার কোনো সমস্যা না হয়। আমার আগ্রহ আর পরিশ্রমের কারণে আমি বছরের কাজ কয়েক মাসেই শিখে নিলাম। এখন আমার নাম ভালো ড্রাইভারদের তালিকায় আসতে শুরু করেছিল। মালিক আমাকে কাজও প্রচুর দিতে লাগলেন। ৬ মাস লেগেছিল আমার এই কাজ শিখতে। এখন আমিও ওস্তাদ হয়ে গিয়েছিলাম। যখনই আমার গুরু আরিয়ান আমাকে দেখতেন, খুব দোয়া দিতেন। আমি তার সেবাও মন থেকে করতাম। রাতে ক্লান্ত হয়ে যখন তিনি ফিরতেন, তখন ঘণ্টার পর ঘণ্টা বসে তার পা টিপে দিতাম। আমি তাকে আমার বাবার জায়গা দিয়েছিলাম। তার গল্পটাও আমার সাথে মিলত। বোনেদের বিয়ে দিতে হবে, তাই এত দূর নিজের ভবিষ্যৎ গড়তে তিনি চলে এসেছিলেন। বছরের পর বছর ধরে টাকা বাড়িতে পাঠাচ্ছিলেন, কিন্তু বাড়ির লোকেদের তার সাথে কোনো সম্পর্ক ছিল না। তাদের শুধু ওই টাকার সাথে সম্পর্ক ছিল যা ক্রমাগত আসছিল। ওই মানুষটা নিজের কাছে একটা রিয়ালও রাখত না। আমার মাঝে মাঝে খুব অবাক লাগত যে এই লোকটা আসলে কি। ভালোবাসায় মাখানো ওই মানুষটা লোকেদের জন্য বেইমান ছিল, কিন্তু তাদের বাড়ির লোকেদের জন্য শুধু তার পাঠানো টাকাটাই গুরুত্ব রাখত। আমি কখনো দেখিনি যে তার বাড়ি থেকে টাকা ছাড়া অন্য কোনো কারণে কল এসেছে। ৬ মাস হয়ে গিয়েছিল। আমার ভয় লাগতে শুরু করেছিল যে আমার বাড়ির লোকেরা আমাকে মরে গেছে বলে ধরে নেয়নি তো। এই কারণেই গুরুর বোঝানোতে আমি বাড়িতে ফোন করলাম। আমার বোন ফোন তুলল এবং সে কাঁদতে শুরু করল। আমাকে জিজ্ঞেস করল যে আমি বেঁচে আছি এবং সুস্থ আছি তো। সে বলতে লাগল যে মা তোমাকে খুব মনে করে, নাও ওনার সাথে কথা বলো। এখন আমি দিদির কাছে কিছু জিজ্ঞেসও করতে পারিনি যে ফোন মায়ের দিকে চলে গেল। মা কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন যে ফিরে এসো, আমরা তোমার পিসির বিয়ে ওই গুন্ডার সাথে দেব না। কিন্তু আমি আর তোমার বিচ্ছেদ সহ্য করতে পারছি না। তোমার ভাই তো নিজের চাকরিতে এমন হারিয়ে গেছে যে বাড়িতে কখন আসে আমরা জানিই না। আমি তো তার মুখ দেখার জন্য তরসিয়ে গেছি। মায়ের এই কথা শুনে আমি অবাক হলাম। আমি ভাইয়ের সাথে কথা বলার কথা ভাবলাম, কারণ আমি কিছু টাকা জমিয়েছিলাম আর আমি সেগুলো ইন্ডিয়াতে পাঠাতে চেয়েছিলাম। যখন আমি টাকা পাঠালাম, মা খুব দোয়া দিলেন। ভাই ওই টাকাগুলো মায়ের হাতে ধরিয়ে দিল। আমি মাকে পরের দিন জিজ্ঞেস করলাম যে ভাই কত টাকা দিয়েছে, তো তিনি বলতে লাগলেন যে এই তো ৫০,০০০ টাকার মতো। আমি অবাক হলাম, কারণ আমি তো ১.৫ লাখ টাকা পাঠিয়েছিলাম। তখন আমি ঠিক করলাম যে মাকে এখন আমি আলাদা করে টাকা পাঠাব। ভাইয়ের কোনো ভরসা নেই। এখন তো আমার স্যালারিও বাড়িয়ে দেওয়া হয়েছিল। আরিয়ানের ছত্রছায়ায় থাকতে থাকতে না জানি আমি কখন এমন হয়ে গেলাম যে নিজের ওপর খরচ করার বদলে বাড়িতে টাকা পাঠাতে লাগলাম। কোনোভাবে আমার বোনেদের বিয়ে হয়ে যাক এবং তাদের জীবনটা গুছিয়ে যাক, এটাই আমি ভাবতাম।
আমি ঠিক করে নিয়েছিলাম যে যেমনই ভালো টাকা জমবে আমি আবার ইন্ডিয়া ফিরে যাব। এখনও আমার এখানে আসার 15 থেকে 16 মাস হয়েছিল যখন আমার বাড়ির লোকেদের ব্যবহার আমার অদ্ভুত লাগতে শুরু করল। টাকা না পাঠালে ভাই কখনো বকা দিত তো মা ফোনই কেটে দিত। আমার অনুভূতি হল যে ওই লোকগুলো আমাকে নয়, আমার টাকাকে ভালোবাসে। কত মাস হয়ে গিয়েছিল, কেউ আমার হালচাল পর্যন্ত জিজ্ঞেস করেনি। সবার শুধু টাকার চিন্তা ছিল। মা ফোন করত তো বলত যে বোনের যৌতুক বা দহেজের এই জিনিসটা বাকি রয়ে গেছে, এত টাকা পাঠিয়ে দাও। ভাই ফোন করত তো তারও এটাই কান্না থাকত যে এবার বেতন তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তুমি কিছু টাকা পাঠিয়ে দাও, আমি খুব অসুবিধায় আছি। আমি এসব ঝামেলার মধ্যে ফেঁসে যেতে থাকলাম। এখন তারা ফোন করত তো শুধু টাকারই কথা হতো। ধীরে ধীরে আমি তাদের এড়িয়ে চলতে লাগলাম। আমি বাড়িতে ফোন করাই ছেড়ে দিলাম। যে দায়িত্ব আমি নিয়েছিলাম সেটা পালন করা এত সহজ ছিল না। কিছু মাসই বাকি ছিল। আমার বড় বোন সলোনীর বিয়ের প্রস্তুতি পূর্ণ হয়ে গিয়েছিল। তার বিয়ে এক ব্যাংক ম্যানেজারের সাথে হচ্ছিল যে বয়সে তার থেকে 4 বছরের বড় ছিল। খুব বেশি পার্থক্য ছিল না। ওই ছেলেটারও 4 বোন ছিল এবং সে তাদের বিয়ের অপেক্ষায় এখন পর্যন্ত রোজগার করে যাচ্ছিল। যখন তাদের বিয়ে হয়ে গেল তখন তার মাথায় টোপর পরানো হচ্ছিল। আমি নিজের বোনের বিয়েতে আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারলাম না এবং টাকা পাঠিয়ে দিলাম। এখন তো আমার কাছেও কিছু অবশিষ্ট ছিল না। ভাইয়ের ফোন এল। আমি তাকে সব সত্যি বলে দিলাম যে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমি ইদানিং কাজে যাচ্ছি না। আমার কাছে কানাকড়িও নেই। উল্টে আমি তাকে বলে দিলাম যে যদি তোমার কাছে টাকা থাকে তবে কিছু আমাকে পাঠিয়ে দাও। এটা শোনা মাত্রই ভাই সিগন্যাল না আসার বাহানা করে কল কেটে দিল। সেই মুহূর্তে আমি সত্যিকারের অর্থে অনুভব করলাম যে আমি নিজের বাড়ির লোকেদের জন্য কি। আমার এত দুঃখ হল যে আমি সারাদিন উদাস হয়ে বিছানায় পড়ে রইলাম। মায়ের কল এল কিন্তু আমি তুললাম না। আমি জানতাম যে উনি কি বলতে চলেছেন। 2 দিন পর বোনের বিয়ে ছিল। আমি তাদের বিয়েটা সাদামাটাভাবে করতে বলেছিলাম, কিন্তু মায়ের জেদ কম ছিল না। তিনি মেয়েদের এক একটা জিনিস কিনে দিতে চাইতেন এবং মা এটাই করেছিলেন। টাকা আসতেই তাদের হাত খুলে গিয়েছিল। শুধু যে তারা বাড়ির চেহারা ঠিক করে নিয়েছিলেন তা নয়, বোনের যৌতুকের জন্য অনেক কিছু জোগাড় করে ফেলেছিলেন। এইভাবে আমি আমার কথা বা প্রতিজ্ঞা পূর্ণ করলাম। আমার বোনের বিয়ে ভালো ঘরে হয়ে গেল। কিছু সময় পর আমার বড় বোন মেজ বোনের জন্য সম্বন্ধ নিয়ে এল। ওটা তার শ্বশুরবাড়ির আত্মীয়র মধ্যেই ছিল এবং ছেলে ভালো কাজ করত। আমাদের আর কি আপত্তি থাকতে পারে। তারা 1 মাসের মধ্যে বিয়ের তারিখও পাকা করে নিল। তখন আমাদের সবার হাত পায়ে ফুলে গেল। এখন আমি ওভারটাইম করতে লাগলাম। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব টাকা জমা করতে হতো। আমি 6 মাসের সময় মায়ের কাছ থেকে চাইলাম। আমাকে শুধু কোনোভাবে টাকা পাঠাতে হতো। সেই দিনগুলোতে আমার গুরু আরিয়ান আমাকে খুব সাহায্য করেছিলেন। তিনি কিছু সেভিংস করে রেখেছিলেন, সেসব আমার হাতে তুলে দিলেন। আমি সময়ের মধ্যে আমার 2 বোনের বিয়ে দিয়ে দিলাম। আমি খুব খুশি ছিলাম যে আমি আমার কর্তব্য পূর্ণ করেছি। কিন্তু এখন আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং বাড়ি ফিরে যেতে চাইতাম। কিন্তু আমার এখনও 2 বোন ছিল যারা যমজ ছিল এবং দুজনের বয়স 18 বছর ছিল। সম্প্রতি তারা তাদের ইন্টার বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং তারা আরও পড়তে চেয়েছিল। কিন্তু আমি মাকে বলে দিয়েছিলাম যে এখন সময় থাকতে ওদেরও বিয়ে দিয়ে দাও। মা সম্বন্ধ খোঁজা শুরু করে দিলেন। আমার এখানে আসার প্রায় 2 বছরেরও বেশি হয়ে গিয়েছিল। বাড়ির লোকেরা শুধু টাকার জন্য ফোন করত। এখন আমার মন খুব ভারাক্রান্ত থাকত। এমনকি ফোনের রিংটোন পর্যন্ত বন্ধ রাখতাম যাতে আমাকে তার আওয়াজ শুনতে না হয়। আমি ওই স্বার্থপর লোকেদের ওপর বিরক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু নিজের বাকি 2 বোনের জন্যও আমাকে আমার দায়িত্ব পালন করতেই হতো। তাই দিন-রাত এক করে আমি আবার মেহনত শুরু করে দিলাম যাতে এত টাকা হতে পারে যে বাকি 2 বোনেরও বিয়ে দিতে পারি। তারপর এক দুর্দান্ত সম্বন্ধ এল। 2 বোনের বরই জমিদার ঘরানা থেকে আসত। নিঃসন্দেহে তারাও বেশি পড়াশোনা জানা ছিল না, কিন্তু পরিবার ভালো ছিল। দুজনের বিয়ে হলো তো আমি শান্তি পেলাম। আমি ভাবলাম এখন তো আর কোনো টেনশন নেই। আমি যে দায়িত্ব নিয়েছিলাম তা পূর্ণ করে নিয়েছি। শুকর এই যে ভগবান মরার আগে আমার ইচ্ছে পূরণ করে দিলেন। এখন আমি যখন মরব তখন নিজের বাবার সাথে চোখ মিলিয়ে দেখা করতে পারব। আমার মা ফোন করত না। অনেক মাস কেটে গেল। আমার মন চাইত যে মাকে ফোন করি, কিন্তু কেউ কল তুলত না। সবার মতলব পূরণ হয়ে গিয়েছিল। এখন আর তারা আমাকে মনে কেন করবে? আমি খুব উদাস ছিলাম।
আমার গুরু আমাকে খুব সান্ত্বনা দিতেন এবং বলতেন যে এখন তুমিও নিজের বিয়ের ব্যাপারে ভাবো, নিজের ব্যবসার জন্য টাকা জমা করো। যদি এইভাবেই টাকা পাঠাতে থাকো তবে ওই লোকেরা তোমার কোনো মূল্য বুঝবে না, যেমন আমার বাড়ির লোকেরা বোঝে না। নিজের জীবন নিজের হাতে নষ্ট করো না, এখন নিজের ব্যাপারে কিছু ভাবো। তার সান্ত্বনার সাহায্যে আমি আরেকবার ভেবে নিলাম যে আমি আবার উঠে দাঁড়াব এবং শুধু নিজের ব্যাপারে ভাবব। 2 মাস পর্যন্ত বাড়ি থেকে কোনো কল এল না। আমি খুব চিন্তিত ছিলাম। মায়ের আওয়াজ শোনার জন্য তর্ষিয়ে গিয়েছিলাম এবং আমার বড় ভাই না জানি ইদানিং কি করে বেড়াচ্ছিল যে আমাকে কলই করত না, কারণ হয়তো তারাও জানতে পেরে গিয়েছিল যে এখন আমি চাকরি করছি না এবং এখানে কানাকড়ির কাঙাল হয়ে গেছি। এসব তো আমি তাদের যাচাই করার জন্য বলেছিলাম, কিন্তু আমি জানতাম না যে ওই লোকেরা আমার সাথে সম্পর্কই ভেঙে দেবে। এখন আমি সারাদিন কাজে সময় কাটিয়ে দিতাম, ক্লান্তিরও আমার অনুভূতি হতো না, কিন্তু আমার মন মরে গিয়েছিল এবং চোখ পাথরের হয়ে গিয়েছিল। সব সময় কাজে থাকার কারণে আমি অসুস্থ থাকতে লাগলাম। আরিয়ান আমাকে খুব বোঝালেন যে এইভাবে কাজ করলে নিজেকেই শেষ করে ফেলবে। নিজের স্বাস্থ্যের খেয়াল করো, যা দিন দিন খারাপ হচ্ছে। তারা আমার খুব খেয়াল রাখত। আমার নিজের বাবা বেঁচে থাকলে তিনিও আমার এত খেয়াল রাখতে পারতেন না। আমি শেষবারের মতো আমার বাড়ির লোকেদের পরীক্ষা করতে চেয়েছিলাম। আমার মনে হতো যে তাদের এতটা তো বেরহম বা নিষ্ঠুর হওয়া উচিত নয়। এখানে টাকা দিয়ে আমি নিজের কাগজপত্র ইত্যাদি পুরো করিয়ে নিয়েছিলাম। এখন আমি প্লেনের মাধ্যমেও যেতে পারতাম, কিন্তু যেহেতু আমার বন্ধুর দুলাভাইয়ের সাথে জানাশোনা হয়ে গিয়েছিল তাই এখন সে আমার সঙ্গ দিতে তৈরি ছিল। আমি চাইলে সমুদ্রের রাস্তা দিয়েও যেতে পারতাম, কিন্তু আমি চুপ রইলাম। আমার কন্ট্রাক্টের লিমিট পুরো হয়ে গিয়েছিল এবং পরের মাসে তা আবার শুরু হতে চলেছিল। আমি সত্যিই দ্বিধায় ছিলাম যে আমি ফিরে যাব নাকি সব সময়ের জন্য এখানেই থেকে যাব, কারণ বাড়ির লোকেদের ব্যবহার আমাকে খুব বেশি চিন্তিত করছিল। ওই লোকেরা আমাকে ভুলে গিয়েছিল। আমি একদিন ভাইকে ফোন করলাম এবং বললাম যে আমার চাকরি আবার লেগে গেছে। তখন সে খুশি হয়ে গেল এবং সে সবার সাথে আমার কথা করাল। বোনেরা নিজের জীবনে ব্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু এক বেদনাদায়ক খবর আমার অপেক্ষায় ছিল। সেটা এই ছিল যে আমার বড় বোন সলোনির ডিভোর্স হয়ে গিয়েছিল। আসলে তার স্বামী তাকে এটা বলে ছেড়ে দিয়েছিল যে সে বাঁজা। এই খবর শুনে আমি খুব দুঃখী হয়ে গেলাম। মা কাঁদতে থাকল এবং আমার বোন তো যেমন বোবা হয়ে গিয়েছিল। সে উদাস হয়ে শূন্যে তাকিয়ে থাকত। সেদিন আমার মনে হল যে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বন্ধ করে আমি ভালো করিনি। আমি বেকারই তাদের পরীক্ষা নিচ্ছিলাম, অথচ তাদের আজও আমার প্রয়োজন এবং চিন্তা আছে। আমার বড় বোন এবং পিসি প্রায়ই আমাকে ফোন করে নিত, তাই আমার মায়ের সাথেও কথা হয়ে যেত। ভাই নিজের জীবনে হারিয়ে গিয়েছিল। সে বিয়ে করে ফেলেছিল এবং এখন আলাদা বাড়িতে থাকত। তার এখন এই বাড়িতে আসার কোনো চিন্তা ছিল না। সে বোন এবং মায়ের কর্তব্য থেকে নিজেকে আলাদা করে নিয়েছিল। আমিই ছিলাম যার তাদের চিন্তা লেগে থাকত। ভাইয়ের সাথে টাকার কথা বলতাম তো সে কল তুলে নিত, নইলে শুধু হ্যাঁ হুঁ বলে উত্তর দিয়ে দিত। তাদের এই ছোট জবাবে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। মাসের শেষে কল করত তো সে আমার কাছ থেকে টাকা নিত, অর্ধেক মাকে দিত আর অর্ধেক নিজে রেখে নিত। আমি আমার বোন এবং পিসির কারণে বাধ্য ছিলাম, যাদের আমি দায়িত্ব নিয়েছিলাম। এখানে আসার পর এখন আমার 3 বছরের বেশি সময় হয়ে গিয়েছিল। আমি ঠিক করে নিয়েছিলাম যে এবার এই মাসেই আমি ফিরে যাব, কিন্তু এখন এত টাকা জমা হয়ে গিয়েছিল যে আমি নিজের ব্যবসা শুরু করতে পারি। আমি শেষবার নিজের বাড়ির লোকেদের পরীক্ষা করতে চেয়েছিলাম এবং ইদানিং এই ভাবনাতেই ডুবে থাকতাম যে আমি কিভাবে তাদের পরীক্ষা নেব, কারণ যখন থেকে ভাই জানতে পেরেছিল যে আমার চাকরি আবার লেগে গেছে তখন থেকে তাদের ব্যবহার বদলাতে শুরু করেছিল। এখন সে নিজেও কখনো কখনো আমাকে ফোন করে নিত। আমি জানতাম যে তাদের উদ্দেশ্য টাকা ছাড়া আর কিছুই নয়, কিন্তু আমি তাদের জালে ফেঁসে যেতাম এবং ভাবতাম যে তারাও আমাকে ভালোবাসে। যেমন আমি তাদের কলের অপেক্ষা করি, তেমনি তারাও আমার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়। তারপর একদিন জানতে পারলাম যে আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে এবং সব চুরি হয়ে গেছে। আমার বাড়িতে মা এবং বোনেদের সাথে ইদানিং কথা হচ্ছিল না। ভাই কখনো যেত তো কথা করিয়ে দিত। একদিন আমি ভাইকে বললাম যে আমাকে কিছু টাকা পাঠাতে হবে, তো সে খুব খুশি হয়ে গেল। সে আমার সাথে খুব ভালোভাবে কথা বলল। তখন আমার গুরু আরিয়ানও বসেছিলেন। তিনি হাসতে লাগলেন এবং বলতে লাগলেন, কত অদ্ভুত ব্যাপার তাই না? ইতিহাস আবার নিজেকে দৌড়াচ্ছে। আগে আরিয়ান ছিল এবং এখন দেখো তুমি আছো, কিন্তু গল্প একই, চরিত্রও একই।
তিনি কখনো কখনো এমন আফসোস ভরা কথা বলতেন, আমি অবাক হয়ে গেলাম। তখনই তিনি বলতে লাগলেন যে তুমি ঠিক বলতে, তোমাকে একবার নিজের বাড়ির লোকেদের পরীক্ষা করা উচিত। তারা প্রায়ই উল্টোপাল্টা কথা বলে দেয়। যখন তিনি এই কথা বললেন তখন আমি তাকে আমার ভাইয়ের নম্বর দিলাম এবং বললাম যে আমার ভাইকে ফোন করে বলো যে তোমার ভাই কাজ করার সময় এক অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং তার মৃত্যু হয়েছে, এবং এর জন্য 1,00,000 টাকা পাঠিয়ে দাও। তাহলে আমরা তার ডেড বডি বা লাশ তোমাদের হাতে তুলে দেব। প্রথমে তো আরিয়ান এমন কথা বলতে রাজি হলেন না। তিনি পরীক্ষা তো নিতে চেয়েছিলেন, কিন্তু এইভাবে আমার মৃত্যুর কথা বলে নয়। তখন তিনি আমাকে নিজের গল্প শোনাতে লাগলেন এবং বলতে লাগলেন যে আমি তোমাকে বলেছিলাম না যে আমার বাড়ির লোকেরাও আমাকে খুব ভালোবাসত। বোনেদের বিয়ের পর কখনো আমার নিজের জীবন গুছানোর খেয়ালই আসেনি। যখনই আমি বাড়িতে কথা বললাম তো প্রতিবার আমাকে ধমক দেওয়া হলো যে আগে বোনেদের ব্যাপারে ভাবো, তারপর তুমি নিজের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে তা মঞ্জুর হবে। বোনেদের বিয়ের পর তো আমার মা মারা গেলেন এবং তারপর কারোরই আমার খেয়াল এল না, এবং তাই এখন আমি তোমাকে এমন পরিণাম থেকে বাঁচাতে চাই। এটা শুনে আমার ভেতর একটা শিহরণ দৌড়ে গেল। আমি তার কথারই তাকে দোহাই দিলাম এবং যে কোনোভাবে তাকে রাজি করালাম যে তিনি এটাই বলবেন। তারপর তিনি মেনেও নিলেন। আমরা ভেবে নিলাম যে কালই আমরা আমার ভাইকে কল করে দেব। সে যে আমার কলের অপেক্ষা করছিল যাতে আমি টাকা পাঠাই, তার খুব বড় ধাক্কা লাগতে চলেছিল। আরিয়ান আমার সামনে বসেছিলেন। তিনি আমার ভাইকে কল লাগালেন এবং বলতে লাগলেন যে তোমার ভাইয়ের মৃত্যু হয়েছে, তার লাশ চাই, তো এত টাকা পাঠিয়ে দাও। এটা শোনা মাত্রই আমার ভাই কল কেটে দিল। এমন সময় যেই মানুষটার কাছ থেকে আমি সহানুভূতির আশা করেছিলাম সে কল কেটে দিয়েছিল। আমার আরও একটা নম্বর মনে ছিল যাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম। ওই ফোন নম্বর অন্য কারোর নয়, ওই গুন্ডার ছিল যে আমার পিসিকে বিয়ের ইচ্ছে রাখত। তার আগে যে আমরা তাকে কল মেলাতাম, আমার ভাইয়ের দ্বিতীয়বার কল আসতে লাগল। সে বলছিল যে এখন দ্বিতীয়বার যেন তাকে কল না করা হয়, সে কোনো সুনীলকে চেনে না। এটা শুনে আমার বেঁচে থাকা আশাও শেষ হয়ে গেল। আমার ভাই আমার ব্যাপারে এমনটা কিভাবে বলতে পারে? এখন পর্যন্ত এই নম্বর থেকেই তার কাছে টাকা যাচ্ছিল এবং এখন সে এই নম্বরটা চিনতে অস্বীকার করছে। আমি আবার আমার বাড়িতে কথা বলতে চাইলাম, কিন্তু আমার পরে মনে পড়ল যে বাড়িতে তো শুধু আমার বোনের কাছেই মোবাইল ছিল, সেটাও চুরি হয়ে গেছে। কেউ এত টাকা দিতে রাজি ছিল না। আমি চুপচাপ বসে পড়লাম। আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমার শুধু নিজের বড় বোন এবং পিসির কাছেই আশা ছিল যে তারা এই খবর শুনে খুব কাঁদবে, কারণ ওই লোকেদের জীবন সাজানোর জন্যই আমি বিদেশকে বেছে নিয়েছিলাম। কিন্তু তাদের সাথে আমার কথা হতে পারছিল না। আমি ভেঙে পড়েছিলাম। যখন আমি কিছুক্ষণ পর সামলালাম তখন আমি বলভিন্দর সিংকে কল করলাম। ওই সেই লোক যার সাথে আমি আমার পিসির বিয়ে দিতে চাইতাম না। ভারতে যত মানুষের নম্বর আমার কাছে ছিল আমি সবাইকে পরীক্ষা করলাম এবং সবার ব্যবহার আমাকে জ্যান্ত মেরে দিল। ব্যাস এই শেষ নম্বরটা ছিল। বলভিন্দর সিং প্রথম রিংয়েই কল তুলে নিলেন এবং ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ছেলে, তুমি ঠিক আছো তো? আমি অনেক সময় ধরে দেখছি, তোমার তো কোনো স্ট্যাটাসও দেখা যায় না। আমার খুব ভয় হচ্ছিল। নিঃসন্দেহে তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু তোমার বাবা আর আমি একসময় বন্ধু ছিলাম। এমনটা বুঝে নাও যে তুমি আমার কাছে আমার ছেলের মতোই প্রিয়। সে আমার কোনো কথা না শুনেই নিজে থেকে একনাগাড়ে বলে যাচ্ছিল। তখনই আমি আরিয়ানের দিকে তাকালাম। সে মিটিমিটি হাসছিল। তারপর সে নিজের মুখের ভাব গম্ভীর করে বলল, আপনার নম্বর সুনীলের মোবাইল থেকে পেয়েছি। সে আর দুনিয়ায় নেই। তার বাড়ির লোক তো মৃতদেহ নিতেও অস্বীকার করেছে। ওরা বলছে ওখানেই শেষকৃত্য করে দিতে। আপনি টাকা পাঠিয়ে দিলে আমরা তার মৃতদেহ পাঠিয়ে দেব, নইলে আমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করব। যখন আরিয়ান এই কথা বলল তখন বলজিন্দর খুব খারাপভাবে কাঁদতে লাগল। সে বলতে লাগল, তুমি এসব কি বলছ? ও কিভাবে মারা যেতে পারে? এই তো 6 দিন আগেই ওর সাথে আমার কথা হয়েছে। ও একদম ঠিক ছিল। ওর কি হয়েছে? আমি দুবাই আসছি, তুমি আমার সাথে দেখা করো। আমি ওকে নিজে নিতে আসব। দেখো ওর যেন কিছু না হয়। খুব আদরের ছেলে ছিল ও। যখন সে এই কথাগুলো বলল তখন আমি খুব অবাক হলাম। আমি মাত্র 2 বার ওর সাথে দেখা করেছি আর ও আমার জন্য এমনভাবে ব্যাকুল হচ্ছিল যেন আমি ওর কত আপন। ও এত চিন্তা কেন করছিল? আমার কিছুই মাথায় ঢুকছিল না। তখনই ওই লোকটা বলতে শুরু করল, তোমার বাবা একবার আমার প্রাণ বাঁচিয়েছিলেন আর সেই প্রতিদান হিসেবেই আমি ওনার সাহায্য করেছিলাম।
উনি ঠিক সময়ে নিজের কথা রেখেছিলেন। আমি তো ওনার পিসিকে বিয়েও করতে চাইনি। এটা তো ওর বড় ভাই আমাকে রাগিয়ে দিয়েছিল যে আপনি এটা করুন, কারণ পিসির দায়িত্ব আমরা আর নিতে চাই না। কিন্তু দেখো কত দায়িত্ববান ছেলে ছিল। এতটুকু বয়সে ও নিজের বাড়ির লোকেদের জীবন গুছিয়ে দিতে কোনো খামতি রাখেনি। ও আমার প্রতি খুব সহানুভূতি দেখাচ্ছিল। আমি তো অবাক হয়ে গেলাম। ওই এত ব্যস্ত মানুষ আমার মৃতদেহ রিসিভ করার জন্য দুবাই আসছে, আর আমার ভাই ছিল যে আমাকে চিনতেও অস্বীকার করে দিয়েছে। এই লোকটা আসলে কে ছিল? শহরের এত বড় গুন্ডা মস্তান যার এত দাপট ছিল, সে আমার জন্য এসব করছিল। আমি তখনও ধোঁকা আর আশ্চর্যের মধ্যে ছিলাম। বুঝতেই পারছিলাম না যে ওর এই উপকারের ঋণ কিভাবে শোধ করব, যে এই কঠিন সময়ে আমাকে সামলানোর দায়িত্ব নিয়েছিল। আমি কাঁদছিলাম। সে ফোন কেটে দিল। আমার গুরু আমাকে বোঝাতে লাগলেন, আমার নিজের লোক আমার এই হাল করল, আর যে লোকটাকে আমি নিচু নজরে দেখতাম সে আজ আমার চোখে অনেক ওপরে উঠে গেছে। আমি আমার গুরুকে জোর করলাম যে আরেকবার আমার ভাইকে ফোন করো। আজ পর্যন্ত আমি ওকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি। কে জানে, হয়তো ওর মনে একটু মায়া জাগবে। উনি তাই করলেন, কিন্তু আমার ভাই নম্বরটাই ব্লক করে দিয়েছিল। আমি সারা রাত ভাইকে ফোন করতে থাকলাম, কিন্তু একটা ফোনও সে রিসিভ করল না। আমি তাকে জানাতে চেয়েছিলাম যে আমি ফিরে আসছি এবং আমি বেঁচে আছি। এটা তো আমি শুধু তাকে পরীক্ষা করছিলাম। এভাবেই একদিন কেটে গেল, আর বলজিন্দর দুবাই চলে এল। আমি জানতাম না সে এখানে কিভাবে এল, কিন্তু সে সেটা করে দেখাল যা কেউ করতে পারেনি। আমাকে জীবিত দেখে সে আমার দিকে দৌড়ে এল। অবাক হয়ে আমার মুখ স্পর্শ করতে লাগল আর বলতে লাগল, তুমি তো বেঁচে আছে। তখনই আমি কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলাম। দেখলাম লোকটা অনেক বদলে গেছে। তার ওজন অনেক কমে গেছে এবং তাকে এখন বেশ ভদ্র দেখাচ্ছে। সে নিজেকে বদলে ফেলেছিল। আমি তাকে বললাম যে আমি তো শুধু তোমাকে পরীক্ষা করছিলাম, আর তুমি আমার জন্য এত দূর চলে এলে। তখন সে বলতে লাগল যে আমি তোমাকে আগেও আমার গল্প শুনিয়েছি। আমি কোনো গুন্ডা ছিলাম না। ছোটবেলা থেকে কেউ গুন্ডা হয় না। পরিস্থিতি মানুষকে এমন মোড়ে নিয়ে আসে যে মানুষের নজরে সে নিচে পড়ে যায়। আমার বয়স তখন মাত্র 5 বছর যখন আমার বাবা মারা যান। আমার মা খুব সুন্দরী ছিলেন। দেখে মনেই হতো না যে উনি 5 বছরের একটি ছেলের মা। ওনাকে একদম 16-17 বছরের নিষ্পাপ কিশোরী মনে হতো। পাড়ার লোকেরা ওনাকে ভালো নজরে দেখত না, কারণ উনি আর বাবা পালিয়ে বিয়ে করেছিলেন। ওরা যে ভাড়া বাড়িতে থাকত তার ভাড়া সেই সময়ে অনেক বেশি ছিল। মা মানুষের বাড়িতে কাজ করতে শুরু করলেন, আর লোকেরা ওনাকে নোংরা নজরে দেখত এবং অদ্ভুত সব কুরুচিকর কথা বলে অপমান করতে থাকত। কিন্তু আমাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ইচ্ছায় উনি সব কিছু মুখ বুজে সহ্য করতেন। এমনকি উনি 3-3টি বাড়িতে কাজ করতেন। টিবি রোগ হওয়ার পরেও উনি কাজ ছাড়েননি। এভাবেই আরও 5 বছর কেটে গেল। আমি আমার পড়াশোনায় খুব মনোযোগ দিতাম, আর মায়ের কাজে সাহায্য করার জন্য আমি একটা হোটেলে ছোটুর কাজ করতে শুরু করলাম। সেই চরিত্র যা আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমি জানতাম যে বাড়ির মালিক আমার মায়ের ওপর ভালো নজর রাখত না। অনেকবার আমি তাকে বারণও করেছি। একদিন মায়ের শরীর খুব খারাপ ছিল। উনি চাইছিলেন আমি ওনার কাছে বসে থাকি, কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে আনি। ডাক্তার এসে ওনাকে দেখুক আর আমাকে বলুক যে আসলে ওনার কি হয়েছে। কিন্তু মা চাইছিলেন যে আমি ওনার কাছেই শেষ মুহূর্তগুলো কাটাই। যদি আমি জানতাম যে উনি এতটাই অসুস্থ যে আমি ওনাকে আর কখনো দেখতে পাব না, তাহলে হয়তো আমি ওনাকে কখনো ছেড়ে যেতাম না। সেদিন ওনার শরীর খুব খারাপ হয়ে গেল। আমি দৌড়ে ওষুধের দোকান পর্যন্ত এলাম। ওষুধ নিলাম। খুব জোরে বৃষ্টি হচ্ছিল। অনেকবার পড়ে গেলাম, আর একবার তো অ্যাক্সিডেন্ট হতে হতেও বাঁচলাম। আমি যখন ঘরে ঢুকলাম তখন বাড়ির মালিক সেখান থেকে বেরোচ্ছিল। সে মদ্যপ অবস্থায় ছিল এবং আমার মায়ের অবস্থা দেখার মতো ছিল না। সে আমার মায়ের সাথে খুব খারাপ কাজ করেছিল। তখন আমি জানতে পারলাম যে সে আমার মাকে এভাবেই কতদিন ধরে অপমান করে আসছিল। সেদিন আমি সব অসহায় মেয়েদের সাহারা হয়ে গেলাম। সেদিন রাগে আমি ইট তুলে বাড়ির মালিকের মাথায় মেরেছিলাম। সে ঘটনাস্থলেই মারা গেল। সেদিন আমি দুজন মানুষকে হারালাম। একজন যাকে আমি সবথেকে বেশি ভালোবাসতাম, আর অন্যজন সেই অস্তিত্ব যা শুরু থেকেই আমার ঘৃণার কারণ ছিল। বয়স কম হওয়ার কারণে আমার জেল হল। যদিও আমার চোখ জেগে থেকেও সুন্দর স্বপ্ন দেখত যে আমি পড়াশোনা করে কিছু একটা হব আর আমার মায়ের কাজে সাহায্য করব, কিন্তু 10 বছর বয়সে জেল হয়ে গেল।
আমাকে অনেক মানুষের থেকে আমার মায়ের ব্যাপারে অনেক খারাপ কথা শুনতে হতো। অনেকবার আমি সেই গুন্ডা মস্তানদের সাথে মারামারি করে বসতাম, কিন্তু আমার ভেতরে যে রাগ ছিল তা কমই হচ্ছিল না। ওরা আমার মাকে নোংরা নোংরা শব্দে ডাকত। একজন তো ওনাকে বারবনিতাও বলত। একদিন রাগে আমি সেই লোকটাকেও শেষ করে দিলাম। তারপর আমি সেই সব মানুষের ওপর প্রতিশোধ নিতে শুরু করলাম, যারা শুধু মেয়েদের উত্ত্যক্ত করত না, বরং তাদের ওপর নোংরা নজরও দিত। মানুষের মনে আমার ভয় বসতে শুরু করল। আমি জেল থেকে বাইরে এলাম তো আমাদের একটা ছোট দল তৈরি হয়ে গিয়েছিল, যারা জেলে একসাথে থাকত। বাইরে আসার পর বন্ধুত্ব আরও গভীর হল। কিছু লোক আমাদের গ্যাংয়ে যোগ দিল। আমরা মেয়েদের ইজ্জতের সুরক্ষা করতাম, কিন্তু মানুষের নজরে আমরা খুব খারাপ ছিলাম। এভাবেই অনেক বছর কেটে গেল। তোমার বাবা সোহনের সাথে আমার বন্ধুত্ব হল। উনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, বরং আমার ওপর টাকাও খরচ করেছিলেন এবং আমার চিকিৎসা করিয়েছিলেন। তখন উনি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, কারণ উনি নিজের বাড়ি বানাতে চেয়েছিলেন। বাড়ি বানানোর স্বপ্ন সবারই থাকে, কিন্তু টাকার অভাবে ওনার সেই স্বপ্ন বাস্তব হতে পারছিল না। তাই আমার কর্তব্য ছিল যে আমি ওনার সঙ্গ দিই। তারপর ধীরে ধীরে যেসব লোক অন্যের অধিকার কেড়ে নিত, আমি তাদের কাছ থেকে তাদের অধিকার কেড়ে নেওয়া শুরু করলাম। আমি কিছু মানুষের নজরে মসিহা, ত্রাণকর্তা ছিলাম, তো বাকিরা আমাকে গুন্ডা মস্তান বলত। আমার কিছু আসত যেত না। আমার সবসময় এই কথার দুঃখ থাকত যে আমি আমার নিজের মায়ের সুরক্ষা করতে পারিনি, কারণ সেই সময় আমি খুব ছোট ছিলাম। আমি তোমার মধ্যে নিজের আয়না দেখতে পেতাম, তাই আমি তোমাকে সাহায্য করার জন্য এত দূর চলে এসেছি। আমি গুন্ডাগিরি ছেড়ে দিয়েছি। মানুষের সাহায্য এখন আমি সোজা পথে করি। আমি একটা হেল্প সেন্টারও খুলেছি, এখন সেটাই চালাচ্ছি। এখন ওই এলাকা বদলে গেছে। মানুষ আমাকে ভালো মনে করতে শুরু করেছে। এই কথা বলতেই সে হাসল। তখন আমি তার হাসিতে হারিয়ে গেলাম। তার মুখে জমানার ক্লান্তি মাখা ছিল। আমি দেখলাম যে তার মধ্যে এখনও মানবতা বেঁচে আছে। সেদিন আমি চাকরি ছেড়ে দিলাম এবং তার সাথে ইন্ডিয়া চলে এলাম। আমি তাকে শেষবারের মতো পরীক্ষা করছিলাম, যাতে এবার আমি আমার পিসির বিয়ে তার সাথে দিতে পারি। কারণ আমি এখন বুঝতে পেরেছিলাম যে সে একজন খুব ভালো মানুষ এবং সে সত্যি সত্যিই খারাপ কাজ ছেড়ে দিয়েছে। আমিও আমার পিসির সংসার হতে দেখতে চেয়েছিলাম, যাতে উনিও অন্য মেয়েদের মতো একটা সুন্দর জীবন কাটাতে পারেন। শুধু আমার ইচ্ছা এটাই ছিল যে ওনার জীবনে কোনো ভালো মানুষ আসুক, আর এখন সেটা আমাকে বলজিন্দরের রূপে দেখা যাচ্ছিল। বলজিন্দর সুদে টাকা দেওয়াও ছেড়ে দিয়েছিল। যাদের যাদের সে টাকা দিয়েছিল তাদের সবার টাকা সে মাফ করে দিয়েছিল। এখন সে ফ্যাক্টরির সাথে সাথে হেল্প সেন্টারও চালাচ্ছিল। সে নিজে বলত যে যখন সে একা রাস্তা দিয়ে হাঁটা কোনো মেয়ের পেছনে যেত, তখন মানুষ তাকে খারাপ কথা শোনাত, তাকে বখাটে, লম্পট বলত, কিন্তু সে তার সুরক্ষার জন্য যেত। প্রতিটি ছবির দুটো দিক থাকে। মানুষ সেই দিকটা দেখেছিল যাতে বলজিন্দর সিং একজন খারাপ লোক প্রমাণিত হয়, কিন্তু এখন দ্বিতীয় দিকটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি কতটা ভুল ছিলাম। আমি তাকে বিশ্বাস করিনি। ইন্ডিয়া এসেছি আজ ৮ মাস হয়ে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত ওই মানুষটার মধ্যে কোনো খারাপ কিছু দেখিনি। এখন আমার মধ্যে এত সাহসও ছিল না যে তাকে বলতে পারি আমার পিসিকে বিয়ে করে নাও। একদিন মন চাইল বাড়ি ফিরে যাই। এখানে এসে আমি জানতে পারলাম যে আমার দিদি এবং পিসি টিউশন পড়িয়ে সংসারের খরচ চালাচ্ছে। বাকি বোনেরা নিজেদের ঘরে সুখে শান্তিতে আছে। বড় ভাই এখন ইন্সপেক্টর পদে পৌঁছে গেছে। আর যখন সে আমাকে দেখল তখন সে অবাক হয়ে গেল, কারণ তাকে পরীক্ষা করার আগে আমি তাকে $1,00,000 পাঠিয়েছিলাম। আর তার এই ভয় ছিল যে পাছে আমি তার কাছে সেটা ফেরত না চেয়ে বসি। তার দ্বিমুখী চরিত্র আমার সামনে চলে এসেছিল। শুধু আমার বোন আর পিসির সম্মানই আমার মনে অবশিষ্ট ছিল। মায়েরও রূপ আমি দেখে ফেলেছিলাম, কিন্তু তবুও আমি ওনাকে মাফ করে দিয়েছিলাম, কারণ উনি মা ছিলেন। যখন আমার ভাই আমার সাথে দেখা করল, তখন আমি তার কোনো কথার উত্তর দিইনি এবং সেখান থেকে চলে এলাম। সে আমাকে ডাকতে থাকল। আমি বলজিন্দর সিংয়ের কাছে চলে এলাম। আমি তাকে বললাম যে আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকব। সে হেসে বলতে লাগল, এমন কোনো কথা আছে যার ব্যাপারে তোমার সন্দেহ আছে যে আমি মানব না? যদিও আমি তোমাকে নিজের ছেলের মর্যাদা দিয়েছি, তুমি যা বলবে তা পূরণ করা আমার কর্তব্য। সে সবসময়ের মতো ভালোবেসে কথাগুলো বলছিল। তখন আমি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং বললাম যে তুমি আমার পিসিকে বিয়ে করে নাও। সে আমার দিকে তাকিয়ে রইল। সে বলল যে না,
আমার অনেক শত্রু আছে, আর না জানি কখন মৃত্যু আমাকে নিজের কোলে তুলে নেবে। তোমার পিসির কপালে আগেই কলঙ্কের টিকা লেগে আছে। আমি চাই না যে এখন উনি বিধবা হওয়ার দাগও নিজের কপালে লাগান। আমাকে মাফ করো, কিন্তু আমি এখন এটা করতে পারব না। আমি তোমাকে নিজের ছেলে বানিয়ে নিয়েছি। তোমার খুশি আমার জন্য সবকিছু। তার এই কথায় আমি লজ্জিত হলাম। আমি মায়ের সাথে এই ব্যাপারে কথা বললাম। তো উনি বলতে লাগলেন যে আমি তো তোমাকে বলেছিলাম যে পরে সে অতটাও খারাপ নয়। তোমার পিসিকে ওই মানুষটা সুখে রাখবে। যদি এখন তুমি তৈরি থাকো তবে এই ব্যাপারে নিজের পিসির সাথে কথা বলে নাও। যদি উনিও রাজি থাকেন তবে বলজিন্দরকে মানানো আমার কাজ। এটা শুনে আমি পিসির ঘরে গেলাম। উনি এখন নিজের জীবন থেকে একদম মুখ ফিরিয়ে নিয়েছিলেন। বাচ্চাদের টিউশন পড়িয়েই উনি নিজের জীবনের বাকি দিনগুলো কাটাচ্ছিলেন। আমি তখন ওনাকে অনেক বোঝালাম যে ওই মানুষটা সত্যিই ভালো এবং এভাবে তোমার জীবন কিভাবে কাটবে। তাই ভালো এটাই যে আপনি বিয়ে করে সংসার পেতে নিন। সে আপনাকে সুখে রাখবে। এই কথার গ্যারেন্টি আমি আপনাকে দিচ্ছি। আমার কথা শুনে উনি আমাকে সম্মতি দিলেন এবং এখন বলজিন্দরও এই সম্পর্কের জন্য রাজি ছিল। আমি খুশি হয়ে গেলাম। ওই মানুষটা সত্যিই হিরে ছিল, যাকে আমি আমার বোকামিতে হারিয়ে ফেলতাম। অবশেষে সেই দিন চলে এল যখন আমার পিসির বিয়ে বলজিন্দরের সাথে হয়ে গেল। সেই দিন আমার জন্য দ্বিগুণ খুশি নিয়ে এসেছিল, কারণ বলজিন্দর শুধু আমার পিসিকেই বিয়ে করেনি, বরং নিজেরই পরিচিত খুব ভালো এক পরিবারে আমার দিদি, যে তালাকপ্রাপ্তা ছিল, তারও বিয়ে দিয়ে দিল এবং তার জীবনও খুশিতে ভরিয়ে দিল। বলজিন্দর আমার পিসির নামে ফ্যাক্টরি করতে চেয়েছিল, কিন্তু উনি মানা করে দিলেন। ওনারা দুজনে একটা সুন্দর এবং সুখী জীবন কাটাচ্ছেন। আমার দিদি এখন এক সন্তানের মা হয়েছে এবং পিসিরও যমজ সন্তান হয়েছে। বলজিন্দরকে পেয়ে আমার পিসি আবার নতুন জীবন পেয়েছেন। তারপর একদিন আমরা জানতে পারলাম যে আমার দিদির যে প্রথম স্বামী ছিল সে বাবা হওয়ার ক্ষমতাই রাখত না। সে মিথ্যা বলেছিল যে আমার দিদি বন্ধ্যা। সে এক এক করে 3টি বিয়ে করেছিল, কিন্তু তার একজন থেকেও বাচ্চা হয়নি। এটা জেনে আমার খুব দুঃখ হল, কিন্তু আমি আর কি করতে পারতাম। এখন বাকি সবাই নিজের নিজের ঘরে সুখে আছে। নিজের ভাইকেও আমি মাফ করে দিয়েছি। আমি জানি যে সে স্বার্থপর। আমি এখন একটা ফ্যাক্টরি চালাচ্ছি। এই কাজ খুব কঠিন, কিন্তু আমি নিজের শহরে নিজের দেশে থাকছি। এর থেকে বড় আর কি হতে পারে। নিজের গুরু আরিয়ানকেও আমি এখানেই আনিয়ে নিয়েছি। আমি ওনাকে মন থেকে শ্রদ্ধা করি। এখন উনি আমার কাছে থাকেন। আমি ছেলের মতো ওনার সেবা করি। যদি উনি আমার সাথে না থাকতেন তবে হতে পারে যে আমি নিজের জীবন নিজের কথার মাধ্যমেই শেষ করে ফেলতাম, কারণ দুবাই গিয়ে আমি খুব হতাশ থাকতাম। একমাত্র উনিই ছিলেন যিনি আমাকে আশার আলো ধরে রাখার পরামর্শ দিতেন। কিন্তু সত্যি বলি তো, দুবাইতে কাটানো সেই 3 বছর আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে। আমাদের জীবনে অনেক সমস্যা আসে। মাঝে মাঝে যেসব মানুষকে আমাদের খারাপ মনে হয়, আসলে তারা খারাপ হয় না। কখনো কখনো ওরাই আমাদের জন্য শেষ সাহারা হয়ে ওঠে, আর আমরা সারা জীবন তাদের সাথে করা খারাপ ব্যবহারের জন্য অনুশোচনা করতে থাকি। যাই হোক, সময়ের চাকা নিজের গতিতে চলতে থাকল। বলজিন্দর সিং, যাকে একসময় মানুষ তার রাগ আর বন্দুকের কারণে চিনত, এখন নিজের সাদা দাড়ি আর মুখে প্রশান্তির হাসির সাথে শহরের বাবা হয়ে গেছেন। আমার পিসি আর দিদির ঘরে বাচ্চাদের কলরবে সেই বাড়ির শূন্যতা চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছিল। এক বিকেলে যখন সূর্য ডুবছিল আর আমরা সবাই ফ্যাক্টরির বাইরে তৈরি হেল্প সেন্টারের বারান্দায় বসেছিলাম, বলজিন্দর জি আমার হাত ধরলেন। ওনার চোখে সেই পুরনো ক্লান্তি ছিল, কিন্তু আজ তাতে এক অদ্ভুত জৌলুসও ছিল। উনি আমাকে বললেন, বাবা, আমি নিজের বয়সের একটা বড় অংশ ঘৃণা আর প্রতিশোধের আগুনে পুড়িয়ে দিয়েছি, কিন্তু আজ যখন এই বাচ্চাদের খেলতে দেখি তখন বুঝতে পারি যে আসল জয় কাউকে শেষ করে দেওয়ায় নয়, বরং কারোর সংসার গড়ে দেওয়ায় আছে। সেই দিনই আমি আর বলজিন্দর জি মিলে এক নতুন ভিত্তি স্থাপন করলাম, মমতা সদন। এটি সেই সব বাচ্চাদের জন্য একটা স্কুল আর আশ্রয় ছিল, যারা আমার মতো ছোট হয়ে হোটেলে কাজ করতে বাধ্য ছিল। আমি চাইতাম না যে আর কোনো বাচ্চা নিজের পড়াশোনা ছেড়ে ইট তুলতে বাধ্য হোক বা পরিস্থিতির শিকার হয়ে অপরাধী হয়ে উঠুক। আমার ভাই, যে ইন্সপেক্টর ছিল, এখন প্রায়ই আমাদের সাথে দেখা করতে আসে। তার ভেতরের স্বার্থপরতা এখন ধীরে ধীরে লজ্জায় পরিবর্তিত হয়ে গেছে। সেও শপথ করেছে যে সে আইনের ঊর্ধ্বে পরে সমাজের ওই বাড়ির মালিকের মতো পশুদের বাড়তে দেবে না। আমার গুরু আরিয়ান জি আমাকে একটা গভীর কথা শিখিয়েছিলেন, যা আজও আমার কানে বাজে। উনি বলেছিলেন,
মানুষ নিজের পরিস্থিতির দাস হয় না, বরং সে নিজের সিদ্ধান্তের মালিক হয়। তুমি আর বলজিন্দর সঠিক সিদ্ধান্ত বেছে নিয়েছ। আজ যখন আমি পেছনে ফিরে তাকাই, তখন আমি বুঝতে পারি যে প্রত্যেক মানুষের ভেতরে একটা খারাপ আর একটা ভালোর মধ্যে যুদ্ধ চলতে থাকে। জয় তার হয় যাকে আমরা প্রশ্রয় দিই। এই গল্প আমাদের শেখায় যে ন্যায় আর প্রতিশোধের মধ্যে পার্থক্য আছে। রাগের মাথায় নেওয়া পদক্ষেপ যদিও সেই মুহূর্তে ঠিক মনে হয়, কিন্তু তা সারা জীবনের ক্ষত দিতে পারে। কাউকে তার অতীত দিয়ে বিচার করবেন না। কোনো ব্যক্তি কাল কেমন ছিল তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা যে সে আজ সংশোধনের পথে চলার সাহস রাখে কিনা। ক্ষমাই হল সবথেকে বড় ওষুধ। আপনদের এবং নিজেকে ক্ষমা করে দিলেই আমরা অতীতের শিকল থেকে মুক্ত হয়ে এক নতুন শুরু করতে পারি। আজ আমাদের পরিবার শুধু সুখীই নয়, বরং আমরা অন্যদের খুশির কারণও হয়ে উঠছি। মন্দের ওপর ভালোর জয় শুধু বইয়ের পাতায় হয় না, তা আমাদের নিজেদের পরিবর্তনের মধ্যে লুকিয়ে থাকে। আপনারা কি চাইবেন যে আমি এই গল্পের কোনো বিশেষ তো বন্ধুরা, আপনাদের জীবনেও কি এমন কেউ আছে? যদি হ্যাঁ, তবে তার নাম আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এতে দেখানো সমস্ত চরিত্র, স্থান, ঘটনা এবং সংলাপ কেবল বিনোদন ও প্রেরণার উদ্দেশ্যে পরিবেশন করা হয়েছে। কোনো জীবিত বা মৃত ব্যক্তি, আসল পরিবার বা ঘটনার সাথে কোনো মিল কেবলই কাকতালীয় বলে গণ্য হবে। আমাদের উদ্দেশ্য কোনো সমাজ, শ্রেণী, মহিলা বা পরিবারের ভাবাবেগে আঘাত করা নয়। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এমনই গল্প শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই গল্পটিতে একটি লাইকও করে দেবেন, সাথে শেয়ারও করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই গল্পটি কোন শহর থেকে শুনছেন সেটাও কমেন্ট করে নিজের শহরের নাম অবশ্যই জানাবেন। ধন্যবাদ।